আপনারা শুনছেন কুয়াশা ক্লাসিক আজি শারমিনের ইউটিউব চ্যানেলে, আর আপনাদের সঙ্গে আছে আমি শারমিন। আর আজকে যে গল্পটি শুনবেন তার নাম হচ্ছে কেতুপুরের পিচাস, লিখেছেন এইচ.এম. আদনান। আসুন তাহলে গল্প শুরু করছি। ভূতপ্রেত পিচাস অতীতে ছিল, আজও আছে। আপনি যখন আমার এই কথাগুলো শুনছেন, ঠিক সেই মুহূর্তেও হয়তোবা পৃথিবীর কোনো জায়গায় কেউ না কেউ ভয়ঙ্কর কোনো দুরাত্মার কবলে পড়েছে। বিশ্বাস করুন কিংবা নাই করুন, কে জানে, আজ হয়তো আপনি স্বাভাবিক জীবন যাপন করছেন, কিন্তু কালই হয়তো মুখোমুখি হবেন কোনো ভয়ঙ্কর পিচাসের। আজকে হয়তো অন্য কারোর অভিজ্ঞতা শুনে আপনি অবিশ্বাস করছেন, কাল আপনার অভিজ্ঞতাই প্রচারিত হবে লোকমুখে। আষাঢ়ে মাসের কোন এক বিকেলে মোড়লটলি বাসস্টপের বাস থেকে নামে আজিমুদ্দিন। এখান থেকে প্রায় মাইলখানেক দূরে কেতুপুর গ্রাম। এই গায়েরই ছেলে আজিমুদ্দিন। বয়স 30-32 হবে হয়তো। গ্রামেই জন্ম। এখানকার জল বাতাসে কাটে তার শৈশব কৈশোর। গত 3-4 বছর আগে জীবিকার তাগিদে শহরে পাড়ি জমায়। শহরে থাকলেও মন পড়ে থাকে গ্রামের খোলা মাঠে, বিস্তীর্ণ ধান ক্ষেত আর নদীর বাঁক। তাই সময় পেলে ছুটে আসে গ্রামের টানে। কাজের চাপে আজ প্রায় 1 বছর পর গ্রামে আসে আজিমুদ্দিন। গ্রামে অবশ্য কেউ নেই তার, একমাত্র বয়স্ক বিধবা চাচি ছাড়া। জন্মের সময় হারায় মাকে, আর 5 বছর বয়সে হারায় বাবাকে। এরপর নিঃসন্তান চাচা চাচির কাছেই মানুষ আজিমুদ্দিন। নিজের সন্তানের মতোই তাকে মানুষ করেন তারা। কোনোদিন বাবা মার অভাব বুঝতে দেননি। চাচা গত হয়েছেন আজ প্রায় 2 বছর। চাচি একাই থাকেন গ্রামে। আজিমুদ্দিন বহুবার চাচিকে শহরে নিয়ে যাবার চেষ্টা করলেও চাচি ভিটে মাটি ছেড়ে যেতে চাননি। ও খালি যাইবা? কই যাইবেন কোন? কেতুপুর যামু। কেতুপুর? কখন? না না, কখন ওইদিকে আমি যাবো না। আরে কি সমস্যা বললাম তো, যারে জিগাই হেই কয়ে যাবো না। আরে ভাই লন না, আকাশের অবস্থা ভালো না, লও না ভাই, বৃষ্টি নামলে পরে বিপদে পড়ে যাবো। না না, কখন রিক্সা লইয়া কেতুপুরে যাবো না। ফিরতে ফিরতে ভর সন্ধ্যা হইয়া যাইব। বাড়িতে বউ পোলা মাইয়া আছে আমার। এর লগে তোমার যাওয়া না যাওয়া কি সম্পর্ক? খবর কি রাখেন না নাকি? তেনাগোর সামনে পরনের ইচ্ছা নাই আমার। তেনাগো মানে? এ আবার কোন তেনা? তেনাগোরে চেনেন না? তেনাগোর নাম মুখে আনতে হয় না। একখান কথা কই, আশেপাশে পরিচিত কেউ থাকলে ওইখানে থাইকা যান। সকালে যাইয়েন কেতুপুর, কখন কোন রিক্সায় যাইব না ওইদিকে। তুমি না গেলে না গেলা, আমি হাইটটাই যাবো। হাইটটা যাওয়ার অভ্যাস আছে আমার। বৃষ্টি বাদলের দিন তাই রিক্সা খুঁজতেছিলাম। ভালো কথা কইলাম, শুনলেন না? এই দিক থাইকা গেলেই ভালো করতেন। কথা যখন শুনবেনই না, তাড়াতাড়ি হাইটটাই রওনা দেন। সূর্য ডুবনের আগে বাড়ির যান গা। বেশ কয়েকজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেও কেতুপুরে যাবার ব্যাপারে কাউকে রাজি করাতে পারেন নাই আজিমুদ্দিন। কেতুপুরের নাম শুনে যেন চমকে ওঠে, মাথা নাড়িয়ে চলে গেল তারা। তাই বাধ্য হয়ে মনে মনে রিক্সাওয়ালাদের গালি দিতে দিতে গায়ের দিকে হেঁটে রওনা দেয় আজিমুদ্দিন। প্রায় 1 ঘন্টা হেঁটে গ্রামে ঢুকতেই অবাক হয়ে যায় আজিমুদ্দিন। এ কি, এই তো তার চিরচেনা কেতুপুর নয়। চারদিকে কেমন যেন থমথমে পরিবেশ বিরাজ করছে। রাস্তা ঘাটে কোনো লোকজন নেই, কোনো কোলাহল নেই। আসার সময় স্কুল মাঠে কোনো ছেলে পেলে দেখা মেলেনি। এখনো তো সন্ধ্যা হতে প্রায় 10-15 মিনিট বাকি। এ সময় তো মাঠে ছেলে মেয়ে ভর্তি থাকার কথা, কিন্তু কই সব। আমাদের সময় এমন দিন বাদলার দিনে কত ফুটবল খেলতাম এই মাঠে। আর আজ মনে মনে ভাবে আজিমুদ্দিন। হাঁটতে হাঁটতে আরো কিছু দূর এগিয়ে যেতেই 3 রাস্তার মাথায় কালুর চায়ের দোকানে নজর পড়ে তার। ছোট্টবেলার বন্ধু কালু। লেখাপড়া বেশি দূর করতে পারেনি, তাই গায়ে একটা চায়ের দোকান চালিয়ে কোন রকম সংসার চালাচ্ছে সে। কিন্তু তার দোকানে তো আজ ফাঁকা। দোকানের ঝাঁপি বন্ধ করছে কালু। কিরে কালু? আরে আজিমুদ্দিন যে, এই অসময়ে আসোস কেমন? ভালা, তোর কি অবস্থা? এ লোকজন কই রে? আর তুই বা এখন দোকান বন্ধ করতে হস কেন? বাড়িতে কোনো সমস্যা? সমস্যা? কোন খোঁজ খবরই তো রাহস না। ডাকদা বাড়ির যা, সন্ধ্যা হইতে বেশি দেরি নাই। বাড়ি যা, বাড়ি যা, ডাকদা বাড়ির যা। এ বেড়া, কি সমস্যা? সন্ধ্যা হলে হইব? এত তাড়াতাড়ি বাড়ি যাওয়ার লাগবো কে?
অহনা তো কথা কওয়ার সময় নেই। বাড়ির যাইতে কইছি, ডাক্তার যা। কাল সকালে দোকানে আসিস, তখন কমনে। যা যা, ডাক্তার যা। একথা বলে বাড়ির দিকে হনহনিয়ে হাঁটা দেয় কালু মিয়া। কিছুক্ষণ তার যাবার পথের দিকে তাকিয়ে থাকে আজিমুদ্দিন। কি যে হচ্ছে আজ, যার সাথে দেখা হচ্ছে সে একই কথা বলছে। এসব ভাবতে ভাবতেই বাড়ির দিকে পা বাড়ায় আজিমুদ্দিন। বাড়ির কাছে এসে দেখে ঘরের দরজা বন্ধ। এক চিলতে হারিকেনের আলো দরজার ফাঁক গলে উঠোনে এসে পড়ছে। মাগরিবের আজান তো এখনো দেয়নি, তার আগেই চাচি দরজা আটকে ঘরে কি করছে? এসব ভাবতে ভাবতেই দরজার কড়া নাড়ে আজিমুদ্দিন। চাচি, ও চাচি। কেডা রে? কেডা? চাচি আমি। আমি কেডা? আজিম? হ চাচি, আমি আজিম। দরজা খোলো। বাবজান আইসোস? খাড়া খাড়া, দরজা খুলতাছি। আয় বাবজান, ঘরে আয়, তাড়াতাড়ি ঘরে আয়। আরে আইতেছি। তুমি কেমন আছো চাচি? আর থাহা, তুই এ ভরসুতে আইসোস, একবার খবর দিয়ে আইবি না? আরে হঠাৎ করে কামের চাপ কইমা যাওয়ায় 7 দিনের ছুটি পাইছি, তাই আর দেরি না কইরা ভাবলাম চইলা আসি। ও হুনি আইতে হইল তোর? যাক, আয় এই যখন পড়ছস, যা ঘরের কোনায় বালতিতে পানি রাখা আছে, হাত মুখ ধুইয়া আয়। আমি খাওয়ানোর ব্যবস্থা করতেছি। কখন কি খাই আইসস না আইসস? ঘরের কোনায় পানি। আচ্ছা হ যাও, মেলা খিদা লাগছে। আমি এই মোরল তলির থেকে আইটা আইছি, কোন রিক্সা এবার চাই না। কেডাই আইব এই সময় মরতে? মানে কি কৌছাস? অহন সব থাক, সকালে কমু, অহন খাইয়া ঘুমা। আচ্ছা বাদ দাও, আমি কলপাত থেকে হাত মুখটা ধুইয়াই। আরে বাবজান, বাইরে যাওয়া যাইব না, কইলাম না? ওই যে কোনায় বালতির পানি রাখা আছে, ওইটা হাত মুখ ধুইয়া ল। আরে হইছেটা কি চাচি, কইবা তো? আহা যা কইছি এটা করতো, কত কথা কইতে পারো না। কাইল 19 সব। আর কথা বাড়ায় নাজিমুদ্দিন। চাচির কথা মতো হাত মুখ ধুয়ে তৃপ্তি সহ চাচির হাতে রান্না খেয়ে ওঠে সে। আজ কতদিন পরে চাচির হাতে রান্না খেলো সে। এই স্বাদ শহরে লাখ টাকায়ও পাওয়া যাবে না। চাচি, আজ মেলা দিন পর পেট বইরা খাইলাম। মেসের খাওয়ান খাইতে খাইতে আতুরি সব পুইরা গেছে। এই লেগে কই বয়স হইছে, এইবার এখন বিয়া কর। আরে কি যে কও না চাচি। খুব পাড়া একটা মায়ের সন্ধান আছে, দেখতে শুনতেও ভালো। তুই রাজি থাকলে ঘটক রেখাই ডাকি। আরে না, কি যে কও, বিয়ার সময় হইলে আমি কমুনো তুমো করে। না, তোর বাপ মা মরে যাওয়ার পর তোরে আমি আর তোর চাচা কোলে পিঠে করে মানুষ করছি। তোর চাচার খুব শখ আছিল তোরে বিয়ে করাইয়া একটা খুব ফুটটা বউ আনবো ঘরে, নাতি নাতনি লইয়া খেলবো। তোর চাচার এই স্বপ্নটা তো পূরণ হইল না। আমিও মনে হয় তোর বউয়ের মুখটা দেখতে যেতে পারুম না। চুপ কর তো চাচি, কি সব অলক্ষণে কথাবার্তা কও। তো মানে মরতে দিচ্ছে কেডা? তুমি মরলে পরে আমার পোলাপানের লগে খেলবো কেটায়? অনেক রাত হইছে, বিছানা ঠিক করে রাখছি, এখন যা ঘুমা। মেলা ক্লান্ত লাগতেছে, যাই একটু গরম দিয়া লই। আর অন বাপ, রাইতে যাই হোক, ঘরের বাইরে কইলাম যাইস না। বাইরে কেন যাবো? আর গেলেই বা কি? অত কথা জানি না, যাইতে না করছি যাইস না। আমার মাথা শুইয়া ক, তুই যাবি না বাইরে? দূর, কি যে কও না। আচ্ছা ঠিক আছে, যাবো না, যাও। রাতে ঘুমটা ভালোই হয় আজিমুদ্দিনের। সকালে ঘুম থেকে উঠেই দেখে চাচি পিঠা বানাচ্ছে। চাচির হাতের বানানো পিঠা খেয়ে বাড়ি থেকে বের হয় আজিমুদ্দিন। আজকের গ্রামের পরিবেশ আর গতকালের বিকেলের গ্রামের পরিবেশের মধ্যে যেন আকাশ আর পাতালের পার্থক্য। এটাই তো তার চিরচেনা কেতুপুর গ্রাম। আশেপাশে বাড়িঘর থেকে ভেসে আসছে মহিলাদের গলার আওয়াজ, ছেলে মেয়েদের চেঁচামেচির শব্দ। রাস্তায় কয়েকজন পরিচিতদের সাথে কুশল বিনিময় হয় তার সাথে। হাঁটতে হাঁটতে কালুর চায়ের দোকানের দিকে পা বাড়ায় সে। একটা রাখার কয়েকটা গরু নিয়ে তাকে ক্রস করে চলে যায় মাঠের দিকে।
দূর থেকেই আজিমউদ্দিনকে দেখে কালুর দোকানে একজন বসে চা খাচ্ছে। সে দোকানের কাছাকাছি যেতে চা শেষ করে নিজ কাজে চলে যায় লোকটা। দোকানের সামনে কাঠের বেঞ্চে গিয়ে বসে আজিমউদ্দিন। কিরে আইসস? আয় আয় বয়, চা খাবি? চা খাইতেই আইছি। দে দুধ চিনি বাড়ায় একটা চা দে। ল খাইয়া দেখ চিনি ঠিক আছে কিনা। বাহ, একদম ঠিক আছে। বহুদিন পর গরুর দুধের চা খাইলাম। শহরে তো এই ডিব্বার গুড়া দুধের চা খায় খায় মুখটা একবার বিষাদ হয়ে গেল। গ্রামই ভালো, সব তরতাজা ফ্রেশ। শহরে আসস ভালো আসস, কেন যে লেহা পড়াটা করলাম না। তাইলে আইস এই ক্যারাম সাইডে চলে যেতে পারতাম। এখানে থেকে বেঘরে মরা লাগতো না। মানে কি করছ তুই এটি? কি কই, খবর শুনস নাই? ওই পাড়ার মজিদ মিয়ার 16-17 বছরের ছোট ফোলাটা গত রাইতে মারা পড়ছে। এইভাবেই গ্রামটা একদিন উজাড় হয়ে যাইব। মারা পড়ছে মানে কি করছে এটি? তুই কি হয়েছে খুললা কত? কি আর কমু তরে, গত 2-3 মাস যাবৎ গ্রামে জিনের আসর পড়ছে। সন্ধ্যার পর কেউ ঘরের বাইরে গেলেই মরণ নিশ্চিত। এই পর্যন্ত গ্রামের 15-20 জনের উপরে লোক মারা পড়ছে। কি যে হয় তা কেউ কইবার পারে না। সহালে জোপে জারে লাশ পাওয়া যায়। কত হুজুর ওজা কবিরাজি আইছে, কেউ আসর কাটাইতে পারে নাই। আমগর মসজিদের ইমামও মারা পড়ছে। ডরে মাগরিব ইশার ফজরের নামাজের সময়ও কেউ মসজিদ যাইবার পারে না। কি জাতা কস? দূর, এই যুগে আইসা এইসব কথা কেউ বিশ্বাস করে? জিনের কথা কি অস্বীকার করন যায় ক? আচ্ছা কদে, জিন যদি থাকেও তাইলে ওগো কি কোনো কাজ কাম নাই? মানুষ মারবো নি বয়ে বয়ে? এটি নিশ্চয়ই কোনো মানুষেরই কাম। রাইতে গ্রামে কোনো আকাম কুকাম করে, তাই গ্রামে এইসব কইরা মানুষের ডর ভয় দেখা ঘরের ভিতরে আটকা রাখে। বিশ্বাস করবি না জানতাম। তোরা লেহাপড়া করছস তো, তোরা এইসব মানুষ না। গ্রামে আইসস কয়দিন থাক, নিজেই বুঝবি। তয় রাইতের বেলা কিন্তু বাইরিস না। যেদিন জিন ভূতের কবলে পড়বি সেই দিন ঠিকই বুঝবি। তুই তো দেখি আমার রুমমেট মোল্লা ভাইয়ের মতো কথা কস। এই মোল্লা ভাইটা আবার কেডা? আমার রুমে এক লগেই থাকে, হাফেজ মানুষ। পুরা নাম হাফেজ মাওলানা আব্দুর রহমান মোল্লা। আমরা সকলে তারে মোল্লা ভাই ডাকি। আমাগো কারখানার মসজিদে ইমামতি করে। হ্যাঁ, ও জিনবুতে বিশ্বাস করে। এই সব লইয়া আমাগো মধ্যে মেলা তর্ক বিতর্ক হয়। কয় মানুষ হিসাবে অনেক ভালো লোক, সারাক্ষণ নামাজ কালাম লইয়া ব্যস্ত থাকে। ও ভালো কথা মনে পড়ল, গ্রামে আনার পর মোল্লা ভাইরে ফোন দেওয়া হয়নি। একটা কল দেই মোল্লা ভাইরে। তো জানোস বন্ধু, সুযোগ পাইলেই এই সমস্ত আজগবি সমস্ত গল্প ফল্প কয়। গ্রামের এসব কাহিনী হেরে শুনাইলে হেব্বি মজা পাইব। আজগবি গল্প না রে, বিশ্বাস না হইলে মজিদ মিয়ার বাড়ি গিয়া হের ফোলাটা লাস্ট একটু দেখায়, তাইলেই বুঝবি কেডা মারছে, মানুষ না জিন। লাশ এখনো আছে মানে? পুলিশে খবর দেয় না কেউ? পুলিশ কি করব? পুলিশ কি জিন ভূতের লগে ভাড়াভাড়ি করব? পুলিশে খবর দিলে পুলিশে লাশ লয়ে যাইব, লাশ কাটা ছিড়া করবো। শুনছি হাসপাতালে লাশ কাটটা কইলজা কিডনি এইসব রাইখা দেয়। তোরা যত সব ফালতু কথা কস, এইসব গুজব তোরা হুনস করতে। শুনছি মানুষ কয় কিডনি কইলজি এগুলা নাকি রাইখা দেয়, পরে অনেক টেহা এগুলা বেচা দেয়। আরে না, এসব ফালতু মিছা কথা। পুলিশ তদন্ত কইরা সব বাই করে ফেলাইব। তুই থাকদা যা, তুই গিয়ে আগে লাশ দেখ, তাইলেই বুঝবি। পরে গেলে লাশ পাবি না, মাটি দেয়া দিব। আচ্ছা আচ্ছা যাই, মজিদ কাকার লগে দেখাও করাই। আর শোন, চায়ের বিলটা পরে দিব না, আর একটা সিগারেট দে।
কালুর কাছ থেকে সিগারেটটা নিয়ে টানতে টানতে মজিদ মিয়ার বাড়ির দিকে পা বাড়ায় আজিমুদ্দিন। হাঁটতে হাঁটতে পৌঁছে যায় মজিদ মিয়ার বাড়ির কাছে। বাড়ির কাছাকাছি যেতেই কান্না আর আহাজারির শব্দ কানে আসে তার। বাড়ির উঠোনে 20-25 জন লোক জটলা করে আছে। বেশ কয়েকজন মহিলা উঠোনে দাঁড়িয়ে এক কোণে মুখে আঁচল চাপা দিয়ে দাঁড়িয়ে আছে। সকলের চোখে মুখে যেন অজানা এক আতঙ্ক। ঘরের ভেতর থেকে মহিলাদের কান্নার আওয়াজ ভেসে আসছে, আর ঘরের দাওয়ায় কাঁধে গামছা রেখে এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে বসে আছে মজিদ মিয়া, যেন শোকে পাথর হয়ে গেছে। দু একজন তাকে গিয়ে সান্ত্বনা দিচ্ছে। ভিড় ঠেলে এগিয়ে যায় আজিমুদ্দিন। গিয়ে দেখে উঠোনের মাঝে একটা চাটাই পেতে লাশ শুয়ে রাখা হয়েছে। লাশের দিকে তাকাতেই শির দ্বারা বেয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে যায় আজিমুদ্দিনের। 16-17 বছরের একটি ছেলে, পরনে লুঙ্গি, সারা শরীরে কাদা আর শুকিয়ে যাওয়া কালচে রক্তের মাখামাখি। লাশের বুকের বাঁ দিকে কি যেন খুবলি নিয়ে গেছে। সেখানে গভীর গর্ত হয়ে আছে। সে গর্তের এক পাশ দিয়ে থকথকে রক্ত কিছুটা গড়িয়ে পড়ে জমাট বেঁধেছে। গর্তের আরেক পাশ দিয়ে পাঁজরের একটা হাড় ভেঙে বেরিয়ে আছে। ছেলেটার চোখ দুটো এখনো খোলা। কোটর থেকে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে তার। গলার কাছে কয়েকটা আঙুলের ছাপ। সব মিলিয়ে দেখে বোঝাই যাচ্ছে কেউ এক হাত দিয়ে শক্ত করে ছেলেটার গলা চেপে ধরে বুকের মাঝ থেকে খুবলে হৃৎপিণ্ডটা বের করে দিয়েছে। এরকম বিভৎস লাশ কোনোদিন দেখেনি আজিমুদ্দিন। এক দেখাতেই গাটা কেমন যেন গুলিয়ে ওঠে। জটলা ছেড়ে বের হয়ে রওনা দিতেই পরিচিত একজনের সাথে দেখা। তার কাছ থেকে জানতে পারে গত রাতে ঘুম থেকে উঠে টয়লেটে যাবার জন্য বের হয় মজিদ মিয়ার ছেলে। সকাল উঠে বাড়ির পাশেই ধান ক্ষেতের আইলে মেলে তার লাশ। এর আগেও যতজন মারা গেছে তাদের প্রত্যেকের লাশেরই একই রকম অবস্থা ছিল। রাস্তায় হাঁটতে হাঁটতেই মোল্লা ভাইকে কল দেয় সে। হ্যালো আজিম ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আপনি কেমন আছেন? বাড়ির সবাই ভালো তো? জি ভাই, ভালো আছে বাড়ির সবাই। তবে একটা বিষয় নিয়ে একটু উদ্বিগ্ন, তাই আপনার কল দিলাম। কি ব্যাপার ভাই, কোনো সমস্যা? না তেমন কিছু না, আবার কিছু একটা বলতেও পারেন। আমাদের গ্রামে বেশ কিছুদিন যাবত নাকি কিছু আজগুবি ব্যাপার স্যাপার ঘটতেছে। অনেক লোকই মারা গেছে। আপনি তো জানেন আমি এসব তেমন বিশ্বাস করি না, তবে আপনার এসব ব্যাপারে বিস্তর জ্ঞান আছে, তাই আপনাকে জানালাম আর কি হয়েছে ভাই, খুলে বলেন তো আমাকে। গ্রামে এসে শুনি মাসখানেক ধরে নাকি গ্রামের লোকজন আতঙ্কে আছে। সন্ধ্যার পর কেউ ঘর থেকে বাইর হইতে পারে না, চায়ও না। কেউ বাইর হইলে নাকি মৃত্যু একেবারে নিশ্চিত। এখন পর্যন্ত প্রায় 15 থেকে 20 জনের মতো লোক মারা গেছে। কি বলছেন এসব? আরে জি ভাই, গতকালকেও এক 16-17 বছরের ছেলে মারা গেছে। একটু আগে দেখে আসলাম। বিশ্বাস করবেন না ভাই, লাশটা দেখা আমারও বুক কাইপা উঠছে। দেখা মনে হইল কেউ একজন গলা চাইপা ধইরা আরেক হাত দিয়া তার বুক থেকে বুক চিরা কলজা বাইর করে ফেলাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই, শুনে যতটুকু বুঝলাম ঘটনা সুবিধার না, নিশ্চয়ই কোনো দুষ্ট জিনের কাজ। আপনি কোনো চিন্তা করবেন না, সাবধানে থাকেন। আমি দেখি ছুটি নিয়ে আজ রাতেই রওনা দেব। কাল সকালেই আমি আসছি ইনশাল্লাহ। আরে না, কি যে বলেন, জিন ভূত কোনো ব্যাপার না। আমার তো ধারণা গ্রামে রাতে হয়তো কেউ কোনো অবৈধ কাজ টাজ করে, আর সেই জন্যই মানুষের ভয় দেখানোর লেগা এই সমস্ত খুন খারাপা কইরা মানুষের দমায় রাখতেছে। আপনি যা বলছেন তা হতো যদি সেটা শুধু গল্পতেই সীমাবদ্ধ থাকত, কিংবা 1-2 জন মারা যেত। কিন্তু আপনি বললেন 15-20 জনের মতো লোক মারা গেছে। সংখ্যাটা কিন্তু কম না। ভেবে দেখছেন? আপনি সাবধানে থাকেন, আমি আসার আগ পর্যন্ত। আমি জানতাম মোল্লা ভাই আপনি এসব শুনে আপনার নিজেরা আটকায় রাখতে পারবেন না। আচ্ছা, আপনি আসতেছেন, আমি খুবই খুশি। আমি সমস্ত প্রিপারেশন নিয়ে রাখবো। আমরা 2 ভাই মিলে ঘুরেও দেখব। কিন্তু একটা কথা মোল্লা ভাই, আমি কিন্তু এখনো শিওর এটা কোনো জিন ভূতের কারবার না, মানুষেরই কারবার। মানুষের থেকে বড় খবিশ আছে। ভাই, আমি জানি আপনি সাহসী লোক,
কিন্তু জানেন তো ভাই, সাহস আর বোকামের মধ্যে পার্থক্য আছে। আপনি অন্তত দয়া করে আমি আসা পর্যন্ত সাবধানে থাকেন। আমি এসে বাকিটা দেখছি। আচ্ছা মোল্লা ভাই, আমি তাহলে আপনারে আমার অ্যাড্রেসটা SMS করে দিতেছি। আপনি ওই মহাখালী বাস স্ট্যান্ডের থেকে একটা বাস ধরে চলে আসতে পারবেন। আমি আবারও বলছি, লক্ষণ ভালো না, সাবধানে থাকবেন। মোল্লা ভাই কি যে বলেন, আমি এসব জিনিস একদমই বিশ্বাস করি না। আপনি ঠিকঠাক মতো সুস্থ হবে আগে আমার বাড়ি আসেন, দুই ভাই মিলে একসাথে গ্রামে ঘুরে দেখবো। কাল দেখা হচ্ছে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এরকম বিভৎস লাশ আজিমুদ্দিন আর কোনোদিনই দেখেনি। এখনো তার চোখে ভাসছে সেই বিভৎস দৃশ্য। মনের ভেতর যেন এক অজানা ভয় কাজ করছে। যত সে নিজের মনকে বুঝতে চেষ্টা করছে এ কাজ কোনো অপ্রাকৃতিক কিছু নয়, কোনো মানুষের কাজ, কিন্তু তার মন সেটা মানতে চাইছে না। সে কালোর দোকানের দিকে যেতে যেতে মনে মনে সংকল্প করে ফেলেছে, যে করেই হোক এ রহস্যের উদ্ঘাটন সে করবেই, সেটা যে বা যারাই করুক না কেন। এভাবে এত মানুষের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এসব ভাবতে ভাবতেই কালুর চায়ের দোকানে পৌঁছে যায় আজিমুদ্দিন। একটা সিগারেট দিয়ে দিই। ল ধর। কি দেখাইছস? আমার কথা বিশ্বাস হইল? হরে বন্ধু, গেছিলাম, দেখা মনটা খারাপ হয়ে গেল। এইবার ক, এইটা কি কোনো মানুষের কাম হইতারে? হ, এইটা সত্য যে এত বিভৎস লাশ আমি জীবনে কোনদিন দেখিনি। যেই খুনটা করুক সে যে অত্যন্ত মাত্রায় নিষ্ঠুর সেটাতে কোনো সন্দেহ নাই। কে বা কারা এর পিছনে আছে এইটা বাইবা পাইতেছি না। এরপরেও এত ভাবনের কি আছে? এইটা কোনো মানুষের কাম না, গ্রামে পিশাচ ঢুকছে। দূর, এই কথা টেপ রেকর্ডের মতো বাজাইতেছে। পিশাচ ফিসাচ কিছু না। আচ্ছা, আমার একটা কথা কত, ইদানিং কি গ্রামে চুরি ডাকাতি কিছু হইতেছে? চুরি ডাহাইতে করতে আইব কেমনে? চোর ডাহাইতের মনে কি ডর ভয় নাই? এই সময় আবার চুরি করতে আইব? এটাও তো তাইলে মিলল না। কি যে হইতাছে আমার মাথায় কিছুই ধরতেছে না রে বন্ধু। তুই তোর ওই মোল্লা বাইরে খবর দিছিলি? কি কইল? হ্যাঁ, হ্যাঁ তো আমারে সাবধান থাকতে কইল, আর কইল যে কাইল নাহি আইব। কি যে হইল গ্রামটার। না, আমি অনেক ভাইবা দেখলাম রে বন্ধু, এই রহস্য আমারই খুঁজা বাইর করতে হইব, আর সেটা আইজ রাইতেই করব। কি করছ তুই? তোর কি মাথা টাথা ঠিক আছে? তুই এগুলো কি করতে চাইতেছস? আমি আইজ রাইতের বেলা বাইরে দেহ কে কি করে। দোহাই লাগে ভাই আমার, এই কাম করিস না, সকালে মারা পড়বি। এইটা তোর কাম না। শুরুর দিকে গ্রামে অনেকে এই কাম করতে গেছিল, কিন্তু কেউ কিছু করবার পারে নাই। হগলের লাশই পরের দিন পাওয়া গেছে। আরে সবকিছুরই একটা শেষ আছে, আজ আমি এটা শেষ দেখা ছাড়ব। ধর, ওই সময়ের 4 সিগারেটের দাম আর এই যে অহংকারটাও রেখা দিস। দোহাই লাগে বন্ধু, মাথা গরম করিস না। অন্তত তোর ওই মোল্লা ভাই আহনের লাগে অপেক্ষা কর। দোহাই তোর। কালুর কথায় কান দেয় না আজিমুদ্দিন। দোকান থেকে বের হয়ে হনহনিয়ে বাড়ির পথ ধরে আজিম। পেছন থেকে তার যাবার পথের দিকে তাকিয়ে থাকে কালু। বাড়ি পৌঁছে কাউকে কিছু না বলে চুপচাপ নিজের মনে প্ল্যান সাজায় আজিমুদ্দিন। কাউকে কিছু না জানাবার সিদ্ধান্ত নেয়। চাচিকে তো নাই, কারণ চাচি জানলে কোনো অবস্থাতেই তাকে বের হতে দেবে না। হাঁসের সালনটা কেমন হইছে বাবজান? তুই অনেক পছন্দ করিস বইলা রাঁধছি। শহরে কি খাস না খাস তা কি আর দেখি। শাশি, হে কি মজা হইছে। আচ্ছা ঠিক আছে, খাওয়া হইছে, এবার যাই শুয়ে পড়, আমি এটি গুছায় আইতাছি। আচ্ছা শাশি, তোমার কি মনে হয় এটা কার কাম? কোনটা কার কাম?
এই যে রাইতে বেলা মানুষ যে মাইরা ফালাইতেছে। আল্লাহ জানে বাজার। তো আমরা ছোট থাকতে দাদার কাছে একটা কিচ্ছা শুনছিলাম, অনেক অনেক আগে। এমন একটা পিসাস আইছিল গ্রামে, অনেক মানুষের মারছে ওইটা। এরপর এক দরবেশ বাবায় ওইটার একটা কলসিতে বইরা গ্রাম থেকে দূরে নিয়ে মাড়ির তলে বন্দি করে থুইছিল। আরে চাচি, ওটা তো কিচ্ছা নাই। তোরা তো এখন ওইসব মানুষ না। আমি একটা কথা কই, ভূত পেটে আগেও ছিল, কখনো আছে। তোরা এটা মানতে চাস? আচ্ছা বাজান, ওইসব কথা বাদ দে তো। রাতের বেলা হ্যাঁ করে লইয়া কথা কোন ঠিক না। তুই যা, ঘুমাইতে যা। আর কথা বাড়ায় না আজিমুদ্দিন, চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ে সে। কিছুক্ষণ পর চাচি এসে মাটিতে বিছানা করে হারিকেনের আলোটা কমিয়ে দিয়ে নিজেও শুয়ে পড়ে। আজিমুদ্দিনের শুয়ে শুয়ে চাচির ঘুমিয়ে পড়ার অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে আজিমুদ্দিন। প্রায় ঘন্টাখানেক পর তন্দ্রা ভাঙে তার। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 11টার কিছু বেশি। গ্রাম বাংলার রাত 11টা মানে অনেক রাত। আর তা যদি হয় কেতুপুরের মতো কোনো অজপাড়া গা, তাহলে তো কথাই নেই। চারিদিকে শুনশান নীরবতা। দূরে ডোবার ধারে ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কোনো সারা শব্দ নেই কোথাও। বালিশের কাছ থেকে 3 ব্যাটারির টর্চটা হাতে নিয়ে বিছানায় উঠে বসে আজিমুদ্দিন। অন্ধকারে চাচির গভীর নিঃশ্বাসের শব্দ শুনে বোঝা যাচ্ছে চাচি এখন গভীর ঘুমে আচ্ছন্ন। অন্ধকারে পা টিপে টিপে দরজার কাছে যায় আজিমুদ্দিন। দরজা খুলে বাইরে বের হওয়ার আগে শেষবারের মতো পিছন ফিরে ঘরের দিকে তাকিয়ে নিঃশব্দে বাইরে বেরিয়ে দরজার হুক টেনে উঠোনে নামিয়েছে। বাইরে নির্মল ঠান্ডা হাওয়া আর মেঘাচ্ছন্ন আকাশে মেঘের ফাঁক দিয়ে পড়া জ্যোৎস্নার আলো চারপাশে যেন অপার্থিব সুন্দর পরিবেশ সৃষ্টি করে রেখেছে। চাঁদের আলো চারপাশ আলোকিত হয়ে আছে, তাই হাতের টর্চটা জ্বালানোর দরকার হয়নি তার। কাদা পাড়িয়ে উঠোন পেরিয়ে বাড়ির সামনের রাস্তায় যেই না আজিমুদ্দিন উঠতে যাবে, ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে ডাক আসে তার। কই যাস বাবজান? কে? কেডা? আরে আমি। তুমি? তুমি এখানে? তুমি তো ঘুমাচ্ছিলে। আর আমি তো তোমারে বাইরে থেকে দরজা বন্ধ করে আইছিলাম। তুমি উঠাইলা কেমনি? তোর এত সাহস কেমনি হইল? তুই বাইরে বাইরে কই যাস? একথা বলতে বলতেই তার দিকে এগিয়ে আসে চাচি। তার সামনে এসে দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। চাঁদের আলোয় চাচির চকচকে চোখ দুটি হঠাৎই যেন লাল হয়ে জ্বলে ওঠে। ঠান্ডা একটা স্রোত বয়ে যায় আজিমুদ্দিনের শির দাঁড়াবে। হঠাৎ করে গরম বাতাসের একটা হলকা বয়ে যায়, আর চোখের সামনে চাচির চেহারা বদলে যেতে থাকে। সহসাই চাচির চেহারা বদলে যায়। তার সামনে দাঁড়ানো এক ধপধপে সাদা শাড়ি পরা ফ্যাকাশে চেহারার বয়স 25-এর এক মহিলা। তার শাড়ির আঁচল মাটিতে লুটোনো, খোলা চুলগুলো হাওয়ায় উঠছে। আপনি? আমি কে? আপনি আমার চাচি না? অনেক সাহস তো, তোর কলিজাটা অনেক বড়, তাই না? আমারে ডরাস না। তোর কথা বড় সাহস। চাচি! এটা বলতে প্রচন্ড আক্রোশে বা হাত দিয়ে আজিমুদ্দিনের গলা চেপে ধরে নারী মূর্তিটি। ঘটনার আকস্মিকতা কাটিয়ে গলার প্রচন্ড চাপ অনুভব করে আজিমুদ্দিন। 2 হাত দিয়ে মহিলার বড় শীতল হাত থেকে গলা ছাড়িয়ে নেবার বৃথা চেষ্টা করে সে। আর ঠিক তখনই সে পিচাস আজিমুদ্দিনের বুকের পা পাশ লক্ষ্য করে ডান হাত দিয়ে প্রচন্ড জোরে থাবা বসিয়ে দেয়। প্রচন্ড ধাক্কার সাথে মটমট করে 2-3টা পাঁজরের হাড় ভাঙার শব্দ কানে আসে আজিমুদ্দিনের। ব্যথায় কুঁকড়ে ওঠে সে। ঠিক যে গতিতে থাবা বসিয়েছিল ঠিক একই গতিতে হৃৎপিণ্ড সমেত হাতটা বের করে এনে আজিমুদ্দিনের চোখের সামনে হাতের মুঠোয়
হৃৎপিণ্ডটা চেপে ধরে। আজিমউদ্দিন তার বুক থেকে ফিনকি দিয়ে বের হওয়া গরম রক্তের ধারা অনুভব করতে পারে। মুহূর্তেই চারপাশ ঝাপসা হয়ে আসে আজিমউদ্দিনের। আল্লাহ রে, আমার একা বেলায় কয়ে গেলি রে বাজার, আমার কি হইব এখন? আমি মানা করছিলাম, তাও খেয়াল গেলি তুই বাজার। চাচি আপনি কাঁদবেন না চাচি, একটু শক্ত হন। আপনি এমনি কাঁদলে আজিমের একটা কষ্ট পাইব। আমি কোলে পিঠে করে মানুষ করছি, কোনদিন মায়ের অভাব বুঝবার দেয় নাই। আজ আমার কথা না হই না, ঘর থেকে বাইর হইলি একটা বার আমার কথা ভাবলি না। আমি দোয়াই দিছিলাম জানেন চাচি, বিশ্বাস করেন আমি এটা দোয়াই দিছিলাম যে বাইরে হইস না, তুই শুনলো না। এখন তো সব এ সময় উঠোনের কোণা দিয়ে কাঁধে ব্যাগ নিয়ে পাঞ্জাবি পায়জামা পরিহিতা এক সৌম্য দর্শন মধ্যবয়সী হুজুর বাড়িতে প্রবেশ করে। তাকে দেখে জটটা ঠেলে এগিয়ে যায় তার দিকে কালু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এটা কি আজিমউদ্দিনের বাড়ি? যে আপনি কি মোল্লা ভাই? জি। আপনি আমাকে কিভাবে চিনেন? আর এইখানে তো জটলা কিসের? কি হয়েছে? আমি আজিমের ছোটকালের বন্ধু, হয় কইছিল আপনার কথা, কিন্তু বন্ধু আমার ঘরে ছেড়ে চলে গেছে। মানে কি বলছেন এইসব? ঠিকই কইছি, আইন দেখবেন। মৌলানা সাহেবকে নিয়ে ভিড় ঠেলে এগিয়ে যায় কালু। মাটিতে শোয়ানো আজিমউদ্দিনের বিভৎস লাশ, চোখ দুটো কোটর থেকে বেরিয়ে এসেছে। বুকের বাঁ পাশের তীব্র ক্ষত থেকে গড়িয়ে পড়া রক্ত জমাট বেঁধে থকথক করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিভাবে হলো ভাই এসব? গতকাল আপনারে ফোন করার পর ও আমারে কইতেছিল রাতের বেলা বাইরে হয়ে দেখবো যে কি হয় আসলে। আমি এটা না করছিলাম, কিন্তু রাইতে বাইরে হয়েছিল। সকালে ভোরবেলায় খোঁজ লওয়ার লেগে সুইটাই আইয়া দেখি বাড়ির সামনে বইরা পড়ে গেছে। আমিও তো আসা পর্যন্ত সাবধানে থাকতে বলছিলাম, শুনলেন না আমার কথা? ভাই আমি ওরে কত না করছি, কত দোয়াই দিছি, কইছি আপনি আওয়ান পর্যন্ত অপেক্ষা করতে, শুনল না তো শুনলই না। ঠিক আছে ভাইজান, এখন এইসব কথা বাদ দিয়া লাশ দাফনের ব্যবস্থা করি, চলেন। লাশ বেশিক্ষণ দাফন না দিয়ে রাখা ঠিক না, এতে লাশের কষ্ট হয়। কাফনের কাপড় আনতে গেছে, বড়ি পাতা দিয়ে গরম পানি দিছে, গোসল করানোর লেগা মুয়াজ্জিম সাহেবকে খবর দিছি, আইয়া পড়বো হনি। সমস্যা নেই, আমি গোসল করাবো। খাটিয়ে আনছেন? মুয়াজ্জিম সাহেবকে খবর দিয়া আউনের সময় খাটিয়া লয়ে আইব। আচ্ছা, আপাতত একটা চাদরে নিয়ে লাশটা ঢেকে দেন, এভাবে লাশ রাখা ঠিক না। সে আচ্ছা। বাদ জোহর আজিমউদ্দিনের লাশ জানাজা দিয়ে দাফন করা হয়। বিকেলের দিকে কালুর দোকানে আসে মৌলানা সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আসেন ভাই বসেন। খাওয়া দাওয়া হয়েছে? জি আলহামদুলিল্লাহ, মেম্বার সাহেবের বাসায় খাওয়া দাওয়া করেছি। এক কাপ চা খান তাহলে। এখন রং চা খাইবেন না দুধ চা?
রং চাই দেন একটা। লন ভাইজান, চিনি ঠিক আছে? জি ভাই, চিনি ঠিক আছে। তারপর কোনসে ভাই, কিছু বুঝলেন? আমি লাশ যা দেখলাম আর যতটুকু আপনাদের কাছ থেকে শুনে বুঝলাম, আমি যা ধারণা করছিলাম সেই ধারণাই সত্য। কি ধারণা মোল্লা ভাই? শোনেন, আল্লাহ পাক জিন এবং মানুষ এই দুই ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কোরআন শরীফে তার স্পষ্ট উল্লেখ রয়েছে। কিন্তু অনেক মানুষ জিন জাতির অস্তিত্ব অস্বীকার করে। তবে জিন জাতি আছেন। মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে, তেমনি জিনের মধ্যেও আছে। জিন অনেক ধরনের হয়, যেমন ইবলিশ, খানজাব, উলহান, কারিন, খবিশ এবং ঘুল। জিন জাতির মধ্যে ঘুল হলো সবচাইতে ভয়ঙ্কর, সবচাইতে নিষ্ঠুর ও সবচাইতে শক্তিশালী। তবে পৃথিবীতে ঘুল প্রজাতির সংখ্যা সব থেকে কম। এদেরকে অনেকে পিশাচ নামেও ডাকে। তাদের থেকে বাঁচতে বেশিরভাগ ঘুল শ্রেণীর জিনকে বিভিন্ন দোয়া কালামের মাধ্যমে বন্দী রাখা হয়। আমার মনে হয় আপনাদের গ্রামের এইসব কাজ কোনো ঘুল জিনের। কি কোন মোল্লা ভাইজান, তাইলে অন কি হইব আমগোর? এই জিনকে বন্দী করা ছাড়া কোনোভাবেই নিস্তার পাওয়া যাবে না। সমস্যা নেই, দেখি আমি কি করতে পারি। আমার কিছু ইনফরমেশন লাগবে, আপনি দিতে পারবেন? মানে ঠিক বুঝলাম না। মানে কিছু তথ্য লাগতো। কোন কি জানবার চান? আমি যতটুকু বুঝতে পারছি, নিশ্চয়ই এই ঘুল জিন বা পিশাচ এই গ্রামের কোথাও বন্দী ছিল। কেউ না কেউ এটাকে মুক্ত করে দিয়েছে। আমাকে বলেন তো, এই গ্রামের কেউ কি মাটির নিচে কোনো পুরনো সিন্দুক, মুখবন্ধ পাতিল কিংবা সিপিয়াটা কোনো বোতল পেয়েছিল? কারণ এই জাতীয় জিনকে বিভিন্ন সময় বিভিন্ন উলিয়া উলিয়া বুজুর্গ লোকেরা সূরা কালামের মাধ্যমে সিন্দুক, হাড়ি বা বোতলে বন্দী করে মাটিতে পুঁতে ফেলত। না তো, এমন কিছু তো শুনি নাই। এমনটা তো হবার কথা না। আচ্ছা, যারা যারা মারা গেছে সবাই কি রাতেই মারা গেছে? হগলেই রাইতে বাইরে হয়ে মরছে। তয় খারান খারান, রহমত গাছি তো মরছিল দুপুরে। ধান খেতে লাশ পাওয়া গেছিল, ওইটাই প্রথম মরার ঘটনা আছিল। চিন্তার বিষয়। মনে পড়ছে ভাই, মনে পড়ছে, আপনার কথাই ঠিক। রহমত গাজীর লাশের পাশে একটা ভাঙ্গা মাটির কলসি পাওয়া গেছিল। যাক, এইবার তাইলে শিওর হওয়া গেছে এটা ঘুল জিনেরই কাজ। কি মোল্লা ভাই, আমরা কি হগলে এমনি মারা পড়মু? চিন্তা করেন না, আমার হেফজোখানার ওস্তাদজির ওস্তাদ নাকি একবার এরকম একটা ঘুল জিন বন্দি করছিল। সেই কাহিনী আমাদের বলছিল, সেই দোয়া কালামও আমাদের শিখিয়েছিল। আমার মনে আছে। ইনশাল্লাহ কাল থেকেই কাজ শুরু করব। এই ব্যাপারে আপনার সাহায্য লাগবে ভাই। কোন ভাই, কি করতে হইব খালি কোন একবার? কাল আমাকে একটা মাটির কলসি আর 1 গজ লাল কাপড়, মানে লাল শালু জোগাড় করে দিতে হবে। কোনো সমস্যা নাই ভাই, আমি কাল সকালেই হাড়ের তন আইনা দিমু আপনারে। ধন্যবাদ ভাই। আর একটা কাজ করতে হবে, কাল আমি গ্রামের প্রত্যেকটা বাড়ি বাড়ি যাব, বাড়ি বন্ধ করতে। আপনি আমার সাথে থাকবেন। জামুনে, কোনো চিন্তা করেন না। যাই, আসর নামাজের সময় হয়ে আসছে। নেন, চায়ের দামটা রাখেন। সিসি, না 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 ভাই, কি যে কোন, আপনি মেহমান মানুষ, আপনার কাছ থেকে টেহা রাখমু। আরে রাখেন রাখেন, এইটা আপনার ব্যবসা। না ভাই, টাহা লাগবো না, আমগরে খালি অত্যাচার থেকে মুক্তি দেন। ইনশাল্লাহ ভাই, দোয়া করেন যাতে কামিয়াব হইতে পারি। আসি তাহলে। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাই।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। আসেন আসেন ভাই, বসেন। রাতে কোনো সমস্যা নেই তো? আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয়নি। এই যে আপনার কলসি আর কাপড় এনে রাখছি, দেখেন ঠিকঠাক আছে নাকি। মাশাআল্লাহ, সব ঠিকঠাক আছে। লন ভাই, চা খান। ধন্যবাদ ভাই। এবার চলেন, গ্রামের প্রতিটা বাড়ি বন্ধ করতে হবে। তা না হলে আজ রাতে তাকে আটকানো যাবে না। আটকানোর চেষ্টা করলে সেই পিশাচ আরো হিংস্র হয়ে যাবে। তখন যে কারো বাড়িতে ঢুকে সে ক্ষতি করতে পারে। চলেন ভাইজান, আমি যাচ্ছি আপনার সাথে। জি চলুন। বুলু মিয়া, বাড়ি আসো। ও বুলু মিয়া। কেডা? ও কালু ভাই? হ, বুলু মিয়া কই? বাড়ি নাই? না, তিনি তো মাঠে গেছে। আহেন, ভিতরে আহেন। না, ভিতরে আমু না। শহর তন এই ভাইজান আইছে বাড়ি বন্ধ করতে। জিনের হাত তন বাঁচাইতে আইছে আমগো। তোমাগো বাড়ি বন্ধ করমু। করেন ভাই করেন, আমা করে বাঁচান। মোল্লা ভাই, শুরু করেন। এক গ্লাস পানি নিয়ে আসেন। এই লন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়া কালাম করে পানিতে ফু দিতে থাকেন মৌলানা সাহেব। এরপর পানির গ্লাসটি হাতে নিয়ে কালুকে বলেন, আসেন, পানি পড়া হয়ে গেছে। এবার আমার সাথে আসেন, বাড়ির চারিদিকে পানিটা ছিটায় দিই। লন ভাই। এবার আমার সাথে সাথে বলেন, আমি তোমাদের সেই ওয়াদার জন্য আমার বাড়ি থেকে বের হওয়ার আহ্বান জানাচ্ছি, যে ওয়াদা সুলাইমান আলাইহিস সালাম তোমাদের থেকে নিয়েছেন। আমি আল্লাহর শপথ করে বলছি, তোমরা বের হয়ে যাও এবং কারো কোনো ক্ষতি করো না। এটা বলতে বলতে বাড়ির চারপাশ ঘুরে ঘুরে পানি ছিটিয়ে বাড়ি বন্ধ করে তারা। গ্রামের প্রত্যেকটা বাড়ি একই নিয়মে বন্ধ করে তারা। প্রায় ঘন্টা চারেকের পরিশ্রমে সব শেষ করে তারা আবারও কালুর দোকানে ফিরে আসে। অবশেষে সব বাড়ি তেলে বন্ধ করতে পারছি আমরা। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত হইছে। আর একটা কাজ বাকি আছে। কি কাম ভাইজান? কালো কাইতন কই পাওয়া যায়? তাবিজ বাঁধার কালো সুতা আমার দোকানেই তো আছে। লন। মাশাআল্লাহ, ধন্যবাদ। এই কাইতনে দোয়া পড়ে কাগজে লিখে বাঁধতে হবে। ওই ঘুলজিনের গলায় এটা চেপে ধরতে হবে। এটা বলে মৌলানা সাহেব 2 হাত পরিমাণ কাইতন দিয়ে দোয়া পড়ে 4 আঙ্গুল দূরে দূরে 7টা করে গিট দেয়। কালু অবাক চোখে বসে বসে তা দেখে। কাইতন রেডি। আজ রাইতে ওই জিনকে বন্দী করতে পারবো ইনশাল্লাহ। আরো একটা অনুরোধ করব, রাখবেন? কি লাগবো খালি কন ভাই। আজ রাতে আপনি আমার সাথে বের হতে পারবেন? ভয় নাই, আমি সাথে থাকতে কোনো ক্ষতি হবে না। ভাইজান, আমার বউ বাচ্চা আছে। আমার কিছু হইয়া গেলে ওগর কি হইব? আমার এইটার লাগে ক্ষমা করে দেন ভাই। আরে না না, কোনো সমস্যা নাই। সাথে থাকলে ভালো হইতো, তবে সমস্যা নেই। বুঝেনি তো, ডর লাগে যদি কিছু হইয়া যায়। আরে না না, ঠিক আছে, আমি তাহলে যাই। মাগরিবের নামাজ মসজিদে পড়েই বের হব আমি। আসি তাহলে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাই। অজু করে কলসি, লাল কাপড় আর ওই মাদুলিটা নিয়ে সন্ধ্যার আগে আগে মসজিদে প্রবেশ করে মৌলানা সাহেব। ফাঁকা মসজিদে একা একা মাগরিবের নামাজ পড়ে আরো কিছুক্ষণ দোয়া ও তাসবিহ পাঠ করে মসজিদ থেকে যখন বের হয় তখন চারদিক অন্ধকার হয়ে গেছে। হাতের কলসির কাপড়টা মসজিদের গেটের পাশে রেখে মাদুলিটা পকেটে ঢুকিয়ে যখন জুতো পড়ছেন ঠিক তখনই রাস্তার অপর পাশ থেকে কারুর ডাক শুনে মৌলানা সাহেব। নামাজ শেষ ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কি চলে আসছেন? ভালো হয়েছে, আজ এই ঘুল পিশাচের শেষ দেখেই ছাড়বো। এত সোজা? এটা বলতে বলতেই মৌলানা সাহেবের কাছে এগিয়ে আসে কালু। আর তখনই হঠাৎ করে একটা গরম হাওয়া গায়ে লাগে মৌলানা সাহেবের। মৌলানা সাহেব বুজুর্গ লোক, মুহূর্তে বুঝে উঠতে পারে কি ঘটতে চলেছে, তাই পকেটে হাত দিয়ে মাদুলিটা বের করেন মৌলানা সাহেব। আর ঠিক তখনই কালুর বেশ ছেড়ে বিভৎস রূপে মৌলানা সাহেবের উপর ঝাঁপিয়ে পড়ে ওই পিচাসটা। আকস্মিক ধাক্কায় হাত থেকে কিছুটা দূরে ছিটকে পড়ে মাদুলিটা, আর এই সুযোগে এক হাত দিয়ে মৌলানা সাহেবের গলা চেপে ধরে পিচাসটা, আর আরেক হাত দিয়ে মৌলানা সাহেবের বুক বরাবর থাবা বসাতে যায়। কিন্তু তার আগেই বা হাত দিয়ে তার হাত শক্ত করে চেপে ধরে মৌলানা সাহেব। এরপর শুরু হয় জিন আর মানুষের শক্তির লড়াই। এই সময় মৌলানা সাহেব আর চোখে দেখে দূর থেকে টর্চ হাতে কালু দৌড়ে আসছে। কাছাকাছি আসতেই মাটিতে পড়ে থাকা মাদুলিটা নজরে পড়ে গেল। দ্রুত মাদুলিটা তুলে পিচাসের গলার পেছন থেকে ফাঁস লাগায় কালু। ইয়া আল্লাহ! মাদুলির ফাঁসে আটকা পড়ে বৈদ্যুতিক শক খাবার মতো কেঁপে ওঠে পিচাসটা। মৌলানা সাহেবের গলায় চেপে ধরা হাতটা কিছুটা ঢিলে হয়। মৌলানা সাহেব সাথে সাথে মাদুলি সহ পিচাসের গলাটা চেপে ধরে। এরপর শুরু হয় ফের ধস্তাধস্তি। মৌলানা সাহেবের কালো সম্মিলিত দোয়া কালামের ফলে মোল্লা ভাইয়ের হাতের মুঠোয় রূপ বদলাতে থাকে পিচাসটা। প্রথমে শাক হয়ে লেজ দিয়ে মৌলানা সাহেবের হাত পেঁচিয়ে ধরার চেষ্টা করে, কিন্তু মৌলানা সাহেব নাছর বান্দা। সে পিচাসের গলা চেপে ধরে অনবরত সূরা পড়তেই থাকে। একটা সময় পিচাসটা ক্লান্ত হয়ে মৌলানা সাহেবের হাতেই অবচেতন হয়ে পড়ে। অবশেষে সাপ থেকে ধীরে ধীরে একটা আধমরা দাঁড় কাকের মতো রূপ ধরে, কিন্তু তবু গলা ছাড়ে না মৌলানা সাহেব। ওই অবস্থাতেই মৌলানা সাহেব চিৎকার করে কালুকে বলে, কালু ভাই, জলদি করছি আর কাপড়টা আনেন। আনতাছি ভাই। এই লন ভাই। হাতের মুঠে থাকা অর্ধ অচেতন কাকের দিকে একবার তাকায় মৌলানা সাহেব। এরপর তাড়াতাড়ি সেটাকে কলসির ভেতর ঢুকিয়ে কলসির মুখটা লাল কাপড়ে বেঁধে দিয়ে দোয়ার কালাম পড়তে পড়তে বন্ধ করে দেয়। এরপর কলসিটা সামনে রেখে মৌলানা সাহেব এবং কালু দুজনেই মাটিতে বসে হাঁপাতে থাকে। অক্লান্ত পরিশ্রমে দরদর করে ঘামছে তাদের শরীর। শরীরের ক্লান্তিকে ছাপিয়ে তাদের চোখে মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। প্রথমে নীরবতা ভাঙে মৌলানা সাহেব। আল্লাহ পাকের অশেষ রহমতে